চোখ মারছে, ভাবতে পারিনি যে এত ভালো সিনারিও থাকবে এই জায়গাটা। বন্দুক ছিল এরকম হাতে নিয়ে করে উঠলো একটা, তো চুতিয়া পাকার দিয়া পেয়ে যাবো, দু একটা হরিণ তো পেয়েই যাবো। রাজার মতো দাঁড়িয়ে আছে, প্রচুর বড় লোক, যতটা বড় ভেবেছিলাম ততটাও নয়। জানলা থেকে এরকম সকালবেলা ভোরবেলা কফি নিয়ে চা নিয়ে বেরোবে, আর সামনে সমুদ্র, এরকম খোলা বাগান, আভিজাত তো লাগবে ওখানে বসে। ভয় পেয়ে গেছে, বলে কি মারতে আসবে নাকি রে গাছের কাঠি। হ্যালো হ্যালো হ্যালো, সো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। দেখতেই পাচ্ছ আজকে একটু সেজে গুজে আসি, কারণ একটু ঘুরতে যাব। আজকে ফ্রাইডে, অ্যান্ড আমাদের এখানে আমরা তিনটে বন্ধু মিলে একটা মোটামুটি রেগুলার জিনিস সেটই করে নিয়েছি যে ফ্রাইডে দিনটা আমরা তিনজনে বেরোবো। ইউজুয়ালি আমরা ফ্রাইডে বার্স অ্যান্ড এইসব জায়গায় যাই, কিন্তু আজকে আমার জিদান বলে যে বন্ধুটা আমার আছে, সে অ্যাভেলেবেল নয়। তো আমি আর নরেন্দ্র, সেও ইন্ডিয়ান, গুজরাট থেকে এসছে। তো ওরা আমরা দুজন মিলে যাচ্ছি। আমরা যাব হচ্ছে মার্সেলিসবার্গ ডিয়ার পার্কে। এটা একটা ওপেন ডিয়ার পার্ক। আমরা সাধারণত ডিয়ার পার্কে অনেক যারা গেছে তারা জানে, ইউজুয়ালি হরিণদেরকে আটকে রাখা থাকে একটা জায়গায়, বাইরে থেকে মানে খুব ক্লোজলি দেখা যায়। এখানে হচ্ছে একদম ওপেন এরিয়া, লোকে গিয়ে খাওয়ায়, একটা ওপেন জায়গা, খুব সুন্দর জায়গা। আমি ওখানে যাব। আর তার উল্টো দিকেই সেটা সি বিচ আছে, মার্সেলিসবার্গ ডেরে হাভে বলে। সেখানে একটা ইনফিনিট ব্রিজ আছে, যদিও সেটা এখন আন্ডার কনস্ট্রাকশন আই গেস, কারণ ওটা আমি লাস্টবার যখন গেছিলাম ওটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। আমি জানি না, বোধহয় সামারে ওটার তৈরি করে দেয়, আবার তারপরে তুলে নেয়, এরকম কিছু একটা কেস আছে। বেশি দেরি করবো না, বেরিয়ে পড়বো এক্ষুনি। অ্যান্ড অলরেডি নরেন্দ্র আমার বাড়ি মানে বিল্ডিংয়ের তলায় দাঁড়িয়েছে, ও এখানেই থাকে, 34 নম্বর বিল্ডিংয়ে, আমি 46-এ থাকি। সেখান থেকে সেন্ট্রাল যাব, সেন্ট্রাল থেকে আবার 31 নম্বর বাস বোধহয় রুটওয়ে স্টেশন থেকে ধরে ওটা একদম ডিয়ার পার্কের সামনে যায়, সেইখানে যাব। তো একটু ঘুরে যাওয়া হবে, কিছু করার নেই। আমি এখন বাস স্টপে দাঁড়িয়েছি। এইটা এরকম ছোট্ট বাস স্টপ, এখানে চারপাশে। আর পিছনে নরেন্দ্র দাঁড়িয়ে আছে, এটা আমার বন্ধু। নরেন্দ্র গুজরাট সে। আমার এরিয়াটা এইরকম কাইন্ড অফ, পিছনে এরকম, এটা শহরের বাইরে চলে যায় পিছন দিকটা, আর এই দিকে এক্স্যাক্টলি শহরের দিকে যায়, সেন্ট্রালের দিকে। আমরা এখান থেকে বাস নেব 1A। এখানে পুরো অ্যাকচুয়ালি লেখা থাকে, উপরে দেখতে পাচ্ছ এইখানে লেখা থাকে হচ্ছে কোন কোন বাস দাঁড়াবে, কারণ এরকম পরপর অনেকগুলো বাস স্টপ থাকে। সেন্ট্রালে গেলে ভালো করে বোঝা যাবে, সেন্ট্রালে এরকম অনেকগুলো পরপর বাস স্টপ রাখা থাকে, সেই রাখা থাকে মানে বাস স্টপ থাকে আর কি। এই স্পেসিফিক লোকেশনের জায়গায় যদি দুটো বাস স্টপ থাকে, তাহলে যে বাস স্টপে দাঁড়ানোর কথা সেখানেই দাঁড়াবে, তার পরেরটায় দাঁড়াবে না। ইটস ভেরি কমপ্লিকেটেড, কারণ মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে এরকম পরপর বাস স্টপ থাকে, এবং লাস্ট বাস স্টপে যে যদি বাসটা দাঁড়ানোর কথা থাকে, লাস্টে গিয়ে দাঁড় করে আমাকে হেঁটে পুরো পিছনে আসতে হয়, কারণ পিছনে হয়তো নেক্সট যে বাসটা চেঞ্জ করে ধরবো সেটা হয়তো আরও আগে ছিল। তো ইটস ভেরি কমপ্লিকেটেড, একটু বিরক্তিকর ব্যাপার। এখানে মিড ট্রাফিক চলে, যেটা আমি বলছিলাম আগের ভিডিওতে, আমি অলরেডি বলে দিয়েছি। আমি যদিও বাসে অত ট্রাভেল করি না, নরেন্দ্র বাসেই ট্রাভেল করে। যাই হোক, তো আমাদের বাস চলে এসছে, এই হচ্ছে বাস 1A। তো আমরা এটা উঠে এখন যাব হচ্ছে 1A, যদিও আমি আগে দেখিয়ে দিয়েছি প্রথম ব্লগেই। তো আমি এটা উঠে যাব এখন সেন্ট্রাল, প্রপার সেন্ট্রাল লোকেশন। আর এইখানে শপস আছে প্রচুর, এসপ্রেসো হাউস আছে, অ্যান্ড এখানে রেডিও 4, একটা বার্গার কিং আছে, হোটেল রিটস। আর যেটা বলছিলাম আগের দিন, যে ক্লক টাওয়ারটা এইখানেই আছে, যেটা আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে তোমাদের বলছিলাম, যে একদম সেন্ট্রাল রডওসন পার্কের পাশেই। তো এই হচ্ছে ক্লক টাওয়ার। এইখান দিয়ে একটু উপরে উঠে গিয়ে ওই যে নামছে সিঁড়ি দিয়ে, ওখানটায় হচ্ছে রডওসন পার্কেন। আর সব জায়গায় ড্যানিশ ফ্ল্যাগ আছে, এরা নিজেদের ফ্ল্যাগকে চারিদিকে ছড়িয়ে রাখে, মানে সাজিয়ে রাখে আর কি ফ্ল্যাগ দিয়ে। আমাদের এখান থেকে আর একটা বাস চেঞ্জ করতে হবে, 100 ধরে আমরা নেক্সট স্টপেজে যাব। সেখানেই আমাদের মার্সেলিসবার্গ ডিয়ার পার্ক, মানে ওখান থেকে 700 মিটার হেঁটে যেতে হবে অ্যাকচুয়ালি। আর যেটা আমি বলতে বাসে উঠে গেলাম আগে 1A-তে, সেটা হচ্ছে যে, মানে নরেন্দ্র বলছিল অ্যাকচুয়ালি এখানে মিড ট্রাফিকের ব্যাপারটা, সেটা হচ্ছে যারা এখানে প্রথমবার আসছে তাদেরকে বেটার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের জন্য, যদি রাইজেকোড, যদি সাইকেল না কিনতে চায়, অ্যাকচুয়ালি যদি এসে দুদিনের মধ্যে সাইকেল না কিনতে চায়, যেটা আমি করেছি, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয় প্রথম মাসটার জন্য, তাহলে একটা রাইজেকোড বলে হয়, সেটা করি না বেটার। 400 ক্রোনার হয়, 420 ক্রোনার বোধ হয়, আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা জানি না, ও করিয়েছে, আমি এক্ষুনি জেনে বলে দিচ্ছি। বাট
400 থেকে 450 ওরকম কিছু একটা হবে। সেটা এখানে ডিএসবি বা মিউনিসিপ্যাল ওরকম জায়গা থেকে করিয়ে নেওয়া যায়, সেটা এসে করিয়ে নিতে পারো। জাস্ট যেখান থেকে উঠবে চেক ইন করাতে বাসের দেওয়াই থাকে, আর যেখানে নামবে সেখানে চেক आउट করে बेरिए था, जस्ट छुआते हैं। अच्छा वो क्या बता रहे थे ना, वो राइजर कोड कहाँ से लेना है एक बार फिर से बता दें। डीएसबी या म्यूनिसिपैलिटी? हाँ, सिटी सेंटर। और उसका प्राइस कितना रहता है नॉर्मली? 400 या 420? 420 पर मंथ। 420 पर मंथ, ठीक। वही सेम है। मिड ट्रैफिक ऐप में आप बुक करें या फिर वो कार्ड ले, सेम ही है। मतलब मीट ट्रैफिक से भी कर सकते हैं? हाँ, वो तो क्या मतलब कार्ड कहाँ पे आएगा, घर पे या फिर कहाँ पे आएगा? नहीं, कार्ड नहीं, कार्ड के लिए तो जाना पड़ेगा। वही तो मैं बोल रहा हूँ, हाँ। कार्ड के लिए कहाँ जाना पड़ेगा? वही कि डीएसबी एक कंपनी है, अच्छा, वहाँ पे आपको जाना पड़ेगा। म्यूनिसिपल ये आरुष म्यूनिसिपलिटी है, हाँ। वहाँ पे उसकी ऑफिस पे वहीं से मिलेगा। सीपीआर रजिस्ट्रेशन लगता है क्या उसके लिए? तो फिर इनिशियल मतलब तब सीपीआर होने के बाद की करवाना पड़ेगा या फिर? हाँ, सीपीआर के बाद ही। मतलब उससे पहले, तो उससे पहले मीट ट्रैफिक से ही काम চালানো पड़ेगा वो সিঙ্গেল টিকিট খরিদ के? हाँ। তো ব্যাপারটা এটা হচ্ছে যে এখানে প্রত্যেকে যারা আসছে তাদেরকে সিপিআর রেজিস্ট্রেশন করাতে হয়, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, সেটা ম্যান্ডেটরি যারাই এখানে আসবে থাকবে তাদের জন্য। তো ওটা রেকমেন্ডেড হচ্ছে আসার এক সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ডকুমেন্টে করিয়ে নেওয়া। সেটার একটা প্রসেস আছে, যদি সেটা জানতে চাও কমেন্ট করে জানিও, আমি পুরো প্রসেসটা ইলাবোরেট করে বলে দেবো, আমি এখনই বলছি না। তো ছোটো করে বলে দিচ্ছি, যেটা হচ্ছে ডকুমেন্টে গিয়ে ওই জিনিসটা করা যায়, অ্যাপয়েন্টমেন্ট বুক করে সিপিআর রেজিস্ট্রেশন করা যায়। তো ওরা ইনস্ট্যান্টলি সিপিআর দিয়ে দেবে সেই অ্যাপয়েন্টমেন্টের দিনেই। তো সিপিআর রেজিস্ট্রেশন হওয়ার পরে সেই সিপিআরটা নিজের পেয়ে গেলে তারপরে ডিএসবি যেটা বলছে ও, আমি এক্স্যাক্টলি ওটা জানি না, যেহেতু ও করিয়েছে ও জানে, তাই জন্য ওকে জিজ্ঞেস করলাম। ওখানে গিয়ে তোমরা ওই রাইজার কোডটা নিতে পারো। এই দেখো, এটা একটা বাস স্টপ, এরপরে পর সারি দিয়ে বাস স্টপ আছে। এখানে এই বাস স্টপটা হচ্ছে 2A আর 4 জন্য। তো এখানে 2A আর 4 দাঁড়াবে, তারপর এটা 13 দাঁড়াবে, কারণ ওখানে 13 লেখা আছে। তো 2A কিন্তু 13 জায়গায় দাঁড়াবে না, আবার 13 2 জায়গায় দাঁড়াবে না, এরকম ব্যাপার। আর উল্টো দিকেও সেম ব্যাপার। তো এটা একটু ফ্রাস্ট্রেটিং ব্যাপার, কারণ 1 স্টপ হচ্ছে এই সামনে, এইখানে দাঁড়িয়ে আছে 1, ঠিক আছে। তো 1 যখন উঠি তখন সামনাসামনি নেমে পড়ি, আর যখন 200 উঠি একদম লাস্টে গিয়ে 200 দাঁড় করায়, তারপর আমাকে হেঁটে যদি 2A ধরতে হয় এই অবধি আসতে হয়, কারণ 2A ধরে মাঝে মাঝে আমি কলেজ যেতে হয়। তো 2A ধরতে গেলে আমাকে আবার এই অবধি ব্যাক করতে হয়। বার্গার কিংয়ের এই সাইডে আগের দিন দেখিয়ে দিয়েছি সেন্ট্রাল স্টেশন, আর এই দিক দিয়ে রুটবিল স্টেশনের দিকে যাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে বাস লেন, সামনে দেখাই যাচ্ছে। আর ওইখানে আমরা যাব, ওইখানে 100 স্টপ আছে, নরেন্দ্র ওখানে চলে গেছে অলরেডি। দাঁড়িয়ে আছে, একটা ছোটো কথা বলে নিই, যারা আসছো তাদের অনেকেরই একটা চিন্তা থাকে পার্ট টাইম জব নিয়ে। অ্যান্ড যদি অনেস্টলি বলি, পার্ট টাইম জব পাওয়া এখানে কিন্তু খুব চাপ, খুবই চাপ। কারণ আমি নিজে যেহেতু টেকনোলজি ফিল্ডে আছি, আইটি সেক্টরে চাপ মানে প্রচুর। এই টাইমে একটু চাপই চলছে। পার্ট টাইমে অনেকে নিতে চায় না, ফুল টাইমটা তাও একটু অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু পার্ট টাইমটা খুব এন্ট্রি লেভেলে মুশকিল আছে। এক্সপিরিয়েন্স থাকলে তাও একটু হেল্প হয়। অ্যান্ড যদি র্যান্ডম জবের কথা বলি, তাহলে রেস্টুরেন্টস অ্যান্ড অল, ফুডোরাতে কাজ পাওয়া কম্পারেটিভলি ইজি, মানে যেগুলো ফুড ডেলিভারি আর কি, ফুডোরা, ভোল্ট, জাস্ট ইট। ভোল্ট সম্ভবত फुल टाइम छड़ा नहीं ना। अच्छा नरेंद्र, वोल्ट फुल टाइम के अलावा नहीं लेता ना? क्या वोल्ट? वोल्ट नहीं, सिर्फ फुल टाइम ही लेता है ना? हाँ। तो वोल्ट शुद्ध फुल टाइम ना है। तो नरेंद्र को एक जॉब मिला है रेस्टोरेंट पे जॉब, और मैं तो अभी डिलीवरी कर रहा हूँ। मैं भी कोशिश कर रहा हूँ जॉब के लिए, अभी पता नहीं। তবে জব মার্কেট একটু ডাউন আছে, একটু সমস্যা আছে জবের পাওয়া। মোটামুটি 6-7 महीने से पहले तो कुछ मतलब प्रॉब्लम तो है जॉब का। तो है, जॉब का बहुत प्रॉब्लम है, क्योंकि जॉब ऐसा नहीं है कि मतलब एक तो बहुत दुकान है जो डायरेक्टली सीवी नहीं लेते, सॉरी जो डायरेक्टली सीवी নেয় না। আর কিছু কিছু মানে তারা বলে যে অনলাইন অ্যাপ্লিকেশান সিস্টেমে গিয়ে অ্যাপ্লাই করে দেবে, এবং সেটা অ্যাপ্লিকেশান করেই থাকে, কোনোদিন রিপ্লাই আসে না। কবে রিপ্লাই আসে তার কোনো মা বাপ নেই, কেউ জানে না। আর যারা সিভি নেয় তারা কবে জানায় কিছু, মানে ম্যাক্সিমামই রিজেকশানই আছে। কারণ আমাদের একটা প্রবলেম হচ্ছে, ইন্ডিয়া থেকে যারা মুভ করে তাদের অনেকেরই এইসব বিষয়ে যেহেতু এক্সপিরিয়েন্স নেই, আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স নেই একটা রেস্টুরেন্টে কাজ করার। এখানে যেমন বিভিন্ন ফিল্ডে আন্ডার 18 জব হয়, যারা 18 বছরের নিচে তাদের জন্য স্পেসিফিক্যালি জব আছে, ডিশ ওয়াশার,
বার্গার কিং হ্যানাতান এসব জায়গায় জব আছে, তারা জব করতে পারে, তো তাদের একটা ভালো এক্সপিরিয়েন্স থাকে, তো সেখানে আমরা ল্যাক করে যাই, তো সেই কারণে অনেকে নিতে চায় না। তো ইটস প্রিটি হার্ড টু ফাইন্ড আ র্যান্ডম জব, কিন্তু পেয়ে যাওয়া যায়, একটু লাক কাজ করলে পেয়ে যাওয়া যায় পুরোটাই, মানে ওরকম শিওরলি কিছু বলা যায় না। কেউ আছে যারা আসার 1 মাসের মধ্যে পেয়ে গেছে, কেউ আছে যারা 6 মাস 7 মাস স্ট্রাগল করেছে পায়নি, কিন্তু ইন জেনারেল যদি আমাকে সাম আপ করতে হয় তাহলে আমি এটাই বলবো যে জব সিচুয়েশান একটু টাফ আছে, কিন্তু পেয়ে যাবে, মানে একটু টাইম ধরে লেগে থাকলে পেয়ে যাবে পার্ট টাইম। আর এখানে এমনি পেমেন্ট ভালো, ঘন্টা, যদিও কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, স্পেসিফিক্যালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যারা একটু হারামজাদা কোনো করে, নিয়মের রুলস রেগুলেশন এখানে মানে না, আছে একটু ব্যাপার আছে এগুলো, তো কন্ট্রাক্টটা বা এই জিনিসগুলো একটু মাথায় রেখে, বাকি একটু লেগে থাকলে হয়তো পেয়ে जाओ जाए, बाकी तो একটু চাপ আছে। नरेंद्र का अभी दूसरा हफ्ता हो गया जॉब पे, तो नरेंद्र से मैं पूछ रहा हूँ कि उसका एक्सपीरियंस कैसा है वैसे रेस्टोरेंट पे, वो रेस्टोरेंट पे जॉब करता है दोनों जगह पे, यहाँ पे और उस स्ट्रीट फूड में एवरेस्ट किचन है, वहाँ पे दोनों एक ही, मतलब दोनों दुकान का एक ही मालिक है। हाँ, थोड़ा छोड़ दो तो दोनों दुकान का एक ही मालिक है, स्ट्रीट फूड में भी एवरेस्ट किचन का, और यहाँ पे इंडियन जायका है, तो वहाँ पे भी काम करता है। तो तुम्हारा एक्सपीरियंस कैसा है अभी तक का एक्सपीरियंस ठीक है, लेकिन रस बहुत रहता है, और अकेला एक जना मीन्स काम नहीं कर सकता रेस्टोरेंट में, तो 2 जने तो चाहिए ही होते हैं, लेकिन यहाँ पे मीन्स नॉर्मली एक ही जना वर्क करता ये है। मुझे लगता है स्ट्रीट फूड का, और ये स्पेशली इंडियन जायका में देखा है कि वो जो बंदा है निहार, वो अकेला ही काम करता है। लेकिन बाकी जो रेस्टोरेंट पे वहाँ पे अकेला काम नहीं करवाता, स्ट्रीट फूड पे अकेला कुछ रहता है दुकान पे। हाँ, स्ट्रीट फूड में बहुत रश रहता है, लेकिन यूजुअली रेस्टोरेंट पे मैंने नहीं देखा है कि एक बंदा काम कर रहा है, एक्सेप्ट दिस, एक्सेप्ट सम रेस्टोरेंट मीन्स वहाँ पे एक ही बंदा रहता है, क्योंकि मैंने जितना घुमा है अभी तक, मैंने सिर्फ इंडियन जायका में देखा है एक ही लोग काम कर रहे हैं। रेस्टोरेंट में तो एक होता ही नहीं है। हाँ, रेस्टोरेंट में एक होता ही नहीं है, सिर्फ इसी को ही देखा है कि एक ही, और स्ट्रीट फूड में कभी देखा है मैं एक लोग को काम फूड में तो है मीन्स काफ़ी लोग हैं, काफ़ी मीन्स वहाँ पे स्ट्रीट फूड में शॉप से जो एक जना वर्क करता है, लेकिन वो बड़े शॉप नहीं है इसके लिए, और स्ट्रीट फूड में हमारा भी मीन्स बड़ा नहीं है, तो एक नहीं, मैं तो वो देखा ये एवरेस्ट किचन का, वो छोटा सा ही है, तो मतलब वहाँ पे वैसे भी छोटा ये स्टॉल वगैरह, स्टॉल, क्योंकि इंडिस का जो है वहाँ पे छोटा ही है, लेकिन इंडिस का जो रेस्टोरेंट है नौरेवाले पे, वो बहुत बड़ा है, मैं वहाँ पे गया हूँ, वो बहुत बड़ा है। हाँ, लेकिन एक्सपीरियंस अभी तक का ठीक रहा है, क्योंकि सब खुद को ही करना पड़ता है, मीन्स ऑर्डर लो, उसको खाना बनाना ज़्यादा पसंद नहीं, लेकिन अभी खाना बनाने का ही काम करना पड़ रहा है, तो अभी करना पड़ता है पैसे के लिए भी करो और लेकिन हाँ, ये बात है, यहाँ पे कुछ छोटा बड़ा नहीं है, तो जो भी काम है वो मतलब सही से करो तो पैसा सेम ही मिल जाता है, एक्सेप्ट दिस वन, क्या ही बताए अभी इसके लिए इसका तो ये तो चुतियापा कर दिया जो मैं बता रहा था, रेस्टोरेंट का एक जो पॉजिटिव है, खाना मिल जाता है, तो खाने का खर्चा थोड़ा बजट आउट हो जाता है, वहाँ से पैसा कट जाता है, तो एक्सपेंस कम हो जाता है, क्योंकि खाना खुद बनाओ और मटेरियल रेस्टोरेंट वाले देंगे। हाँ, मतलब तो यही एक पॉजिटिव है। फूड एक्सपेंस का तुम्हारा मिनिमम से मिनिमम हो जाता है, वो करना ही पड़ता है, क्योंकि मतलब ऐसा सिचुएशन हुआ तो करना ही पड़ता है, करना ही पड़ता है। इन जनरल जो यहाँ का रेस्टोरेंट का है 120 से 150, उसमें शायद मतलब नहीं करना पड़ता, नहीं उसमें भी वो लोग देते ही है, नहीं देता है, वो देता है, मतलब अगर चाहो तो वहाँ पे भी सेविंग्स कर, लेकिन वो थोड़ा खुला होता है कि ठीक है चलो कुछ खा सकते हो, खरीद सकते हो, लेकिन इसका जो हाल है इसमें थोड़ा मतलब कोई ऑप्शन नहीं है, वहाँ से ही खाना, मतलब खुद का खाने में ले जाओ तो फिर से पैसा मंगवाना पड़ेगा घर से एमएससी के बाद फील्ड रिलेटेड जॉब लेना है ना, लेकिन रेस्टोरेंट पे ही काम करना है, नहीं उन लोगों की तरह फील्ड, मैं तो अभी भी फील्ड रिलेटेड जॉब ढूंढ रहा हूँ, वो तो मैं भी ढूंढ रहा हूँ, लेकिन वो मिलना मुश्किल है अभी। हाँ, लेकिन एमएससी से पहले अगर लेकिन मतलब तुम्हारा सिविल है, हाँ सिविल, तो सिविल में वैसे तुम थोड़ा बहुत तो रिसर्च कर चुके हो, हाँ, तो यहाँ पे डेनमार्क में आफ्टर एमएससी क्या बोल रहे हैं लोग, जॉब सिचुएशन कैसा है?
नहीं, आफ्टर एमएससी जॉब सिचुएशन डेनमार्क में बहुत ही अच्छा है, क्योंकि शायद field- लोग को इंजीनियर चाहिए बहुत हाँ, इंजीनियर कमी है, इंजीनियर का कमी है यहाँ पे, वो सभी लोग बोल रहे थे। हाँ, इन डेनमार्क में मीन्स इंजीनियर्स लोगों का बहुत ही डिमांड है, तो ऐसा नहीं है कि मीन्स तुमको जॉब नहीं मिलेगा, लेकिन थोड़ा वो लगे रहना पड़ेगा। हाँ, थोड़ा रिसर्च करना पड़ेगा और इसके और आफ्टर एमएससी फुल टाइम में थोड़ा मतलब अवेलेबिलिटी बढ़ जाता है। हाँ, अवेलेबिलिटी बहुत ही बढ़ जाता है, थोड़ा नहीं। हाँ, बहुत। क्योंकि आपने मास्टर्स यहाँ पे किया है और हाँ, यहाँ का डिग्री है ना, वही हाँ। है। और लैंग्वेज सीख लो तो फिर बहुत तो हाँ, लैंग्वेज मतलब प्लस पॉइंट नहीं, लैंग्वेज यहाँ पे आके सीखना थोड़ा ज़्यादा मतलब ज़रूरी मैंडेटरी तो है, लेकिन इनिशियली नहीं लगेगा, थोड़ा बहुत हाँ। सेविंग्स करके उसके बाद, क्योंकि उसके बाद आप सीख सकते हाँ हैं। सीख सकते हो। और यहाँ पे एक स्ट्रक्चर जो है सीखने का, वो है 2000 रुपये डिपॉजिट देना पड़ता है। मुझे तो क्लैविस भेजा, तुम्हें डिजिटल पोस्ट पे आया है? हाँ, तो क्लैविस ही है ना? क्लैविस ही है। तो सिस्टम यही है कि 2000 रुपये डिपॉजिट दो, उसके बाद एक लेवल पास कर जाओ तो 2000 पे बैक आ जाएगा, उसके बाद फिर से 2000 डिपॉजिट दो अगले लेवल के लिए। तो ऐसे करते करते जब हो जाएगा तो तब तुम्हें पूरा का पूरा वापस मिल जाएगा। যাই হোক, আমাদের বাস চলে এসছে, এবার বাসে উঠবো, দিয়ে তারপরে একদম মার্সেলিসবার্গে যাবো। আর বেশি এখানে কথা বলাচ্ছি না, বাকি ইনফরমেশান যদি আরও মানে ইলাবোরেশনে কিছু চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। একটু বৃষ্টি পড়ছে অল্প অল্প, তাই মাথায় এটা চাপা দিয়েছে, কান ঢাকা দেওয়াটা জরুরি। আর এই যে লোকেশানটা, মানে যেখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, এটা আমি এর আগে কোনোদিন এই দিকটায় আসিনি। ইটস ভেরি বিউটিফুল ভাই, আমি বলে বোঝাতে পারবো। আমি দেখাচ্ছি, এই পিছনে পুরো সমুদ্র, আর সমুদ্রের ধার দিয়ে রাস্তা, মানে অসাধারণ লাগে, মানে দারুণ, সত্যি দারুণ। এটা মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এইটা হচ্ছে রাস্তা, আর এইখানে সমুদ্র, সব জগিং করছে। আর বাসটা আমাদের এই দিক দিয়ে, এই রাস্তা দিয়ে সোজা এসছে, ঠিক আছে, সোজা এসে এই দিকে নামিয়ে দিয়েছে আমাদের, এই দিক দিয়ে হেঁটে এসছি। এটা হচ্ছে মিন্ডেন পার্কেন বলে একটা স্টপ আছে, সেখানে নেমেছি। এখান থেকে সোজা হেঁটে যেতে হবে। তো এই হচ্ছে সমুদ্রের ধারটা, আমরা যাবো এক্ষুনি, পুরো রাস্তাটা ক্রস করে। নরেন্দ্র ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, মানে অসাধারণ একটা লাগছে দৃশ্যটা। মানে আমি ভাবতে পারিনি যে এত ভালো সিনারিও থাকবে এই জায়গাটায়। আমি যাচ্ছি ওই দিকটায়, জেব্রা ক্রসিং নেই, এমনি প্লাস করে যাচ্ছি। এটা সত্যি একটা মানে বলে বোঝাতে যাবে না, এত সুন্দর লাগছে এই জায়গাটা। পাস মে চলে তো আমরা নিচে যাচ্ছি, সামনে একদম কাছে। আচ্ছা, এই হচ্ছে অরুস একদম সিটি ডক সাইড, ঠিক আছে। ডক 1 ওইদিকে ওইখানে ডক 1টা আছে, এখান থেকে দেখা যাচ্ছে, বাট আমার ক্যামেরায় দেখা যাবে না। যদিও আমরা যে লোকেশানটা বলছিলাম সেই লোকেশানটা এটা নয়, সেটা আরও এগিয়ে। কিন্তু এই জায়গাটা এত ভালো, আমি তো দাঁড়িয়ে গেছি এখানটা দেখে। আমি এখানটায় এত ভালো লাগছে, কী করে বলে বোঝাবো আমি বুঝতে পারছি না। দেখো কতক্ষণ হয়েছে, 5 মিনিটও হয়নি। আমি বলেছি যে বৃষ্টি পড়ছে, সূর্য উঠে গেল। মানে मैं वही बोल रहा था कि 5 मिनट नहीं हुआ, मैंने बताया कि भी बारिश हो रहा है, अभी सूरज हो गया, सूरज निकला है। तो मतलब अनएक्सपेक्टेड वेदर, मूड स्विंग होता रहता है यहाँ का वेदर का। है একটা বুড়ো লোক জগিং করতে করতে এরকম করে চলে গেল। এটা একটা ব্যাপার, এখানে যারা জগিং করে তাদের সামনে দিয়ে গেলে তারা এরকম এসেই হাসতে হাসতে চলে যায়। আর যেটা ওয়েদারের কোনো ঠিক নেই, ওয়েদার প্রচুর মুড সুইং করে। মানে রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠছে, অদ্ভুত। আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমি ভালো করে দেখাবো, সেটা হচ্ছে ভার্না প্লায়েত। আমি এক্স্যাক্ট প্রনাউন্সিয়েশনটা যদি ভুল করে থাকি মাফ করে দেবেন, কারণ আমি জানি না ওই এর উপর এটাকে কীভাবে উচ্চারণ করে। তো এটা এগগার ট্যাকেন বলে একজন আর্কিটেক্ট বানিয়েছিল 1908 সালে। এখন এটা প্রেজেন্টলি একটা রেস্টুরেন্ট হিসাবে লিজে ভাড়া দেওয়া হয়। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমি আগেরবার যখন এসেছিলাম আমার এটা ভীষণ ভালো লেগেছে। যদি আমি গুলিয়ে ফেলেছিলাম, ভেবেছিলাম এটা হয়তো মার্সেলিসবার্গ ক্যাসেল, কিন্তু এটা মার্সেলিসবার্গ ক্যাসেল নয়। মার্সেলিসবার্গ ক্যাসেলটা আরেকটু এগিয়ে গিয়ে জঙ্গলের ভেতরে। সেটা চেষ্টা করছি যাওয়ার, যদি টাইম থাকে হাতে, কারণ অলরেডি সন্ধে আসতে চলে আর আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমি শুধু ভাবছি এই যে হোটেলটা, যেটা ভার্না প্লায়েত, সেখানে যদি কেউ থাকে, মানে অবশ্যই থাকে, যারা থাকে তাদের এই যে ভিউটা এখানে সামনে পায়, মানে কি মারাত্মক ভিউ হবে, আভিজাত্য লাগবে ওখানে বসে। তো এবার আমরা চলে যাব হচ্ছে বিচের ধারে,
মার্সেলিসবার্গ দিতে হবে, যেখানে ইনফিনিট ব্রিজটা আছে সেই রাস্তা দিয়ে চলে যাব। এইখানে এই পুল পেরিয়ে সোজা ওই সামনেই আছে। এই যে এইটা আছে, এটা কি বলে, স্ট্র্যান্ড টাইপের একটা জিনিস। এইটা হচ্ছে ইনফিনিট ব্রিজ। আমি প্রথমেই বললাম, আমি যখন এসেছিলাম তখনও এটা তৈরি হয়নি, নাকি এরকম খুলে নিয়েছে কে জানে। গুগলে দেখলে এরটা যেরকম অ্যাকচুয়ালি দেখতে লাগবে সেটা দেখতে পারো, না তো আমি ছবিও দিয়ে দেবো যদি পাই। একটা সামারে ভীষণ ভাইব্রেন্ট হয়ে ওঠে, যতটুকুনি সবাই বলে এখানকার লোকাল ড্যানিশরা। সামারে অ্যাকচুয়ালি এখানকার বিচগুলো খুবই ভাইব্রেন্ট হয়ে ওঠে। পিছনেই জঙ্গল মার্সেলিসবার্গের, আর তার পিছনেই আছে হচ্ছে ডিয়ার পার্কটা। তো আমরা বিচ থেকে এখন ডিয়ার পার্কের দিকে যাচ্ছি। একটু সন্ধ্যে হলে ডিয়ার পার্কটা বন্ধ ঠিক হয় না, কিন্তু হরিণগুলো ভেতরে ঢুকে যায় সব। দেখি, একটু দেরি হয়ে গেছে, আশা করছি পেয়ে যাব, 2-1টা হরিণ তো পেয়েই যাব। যাই। আর এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে ওটা যেতে হয়, উল্টো দিকেই জঙ্গলের মধ্যে দিয়ে। ডিয়ার পার্কে যাওয়ার উল্টো দিকেই একটা এরকম রাস্তা আছে লম্বা, এই যে ধরে যাওয়া যায়। সেটা কত দূর যায় আমি জানি না, আমি অনেকটা দূর অবধি গেছিলাম। তো এরকম জঙ্গলের মাঝখানেই রাস্তা, বেশ ভালো লাগে হাঁটতে। এবং এখানকার লোকাল যারা আছে তারা দেখছি এই রাস্তা ধরে জগিং অ্যান্ড হাঁটছে, ওয়াকিং করছে। কারণ অবশ্যই মানে ইটস অবভিয়াস যে এই রাস্তাটা ধরে করবেই, কারণ এটা এত সুন্দর রাস্তা, এত এনজয় করা যায়। আমি নিজেই হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছিলাম, তারপর এখন আবার ফিরে আসছি। নরেন্দ্র ভেতরে গেছে ডিয়ার পার্কের ভেতরে, ঢুকছি, সামনেই হরিণগুলো দাঁড়িয়ে আছে। नरेंद्र ऐसे कैसे घूमना हो गया पूरा? पूरा घूम लिया? हाँ थोड़ी घूम पाऊंगा वही। এই যে একদম ওপেন ছাড়া থাকে এরা। এটা খুব বেশ আমার বেশ পছন্দের জায়গা এটা, বেশ এসে টাইম কাটানো যায়। ও সিংগুলো দেখো, রাজার মতো দাঁড়িয়ে আছে। পোঁদে পোঁদে ফলো করে যাচ্ছি। এইখানেও আছে, হাতের দিকে তাকিয়ে আছে। গাজরের আশায় বোধহয় গাজর খায়, এদেরকে সবাই গাজর খাওয়া এসে। নেই গাজর নেই আমার কাছে ভাই, কিছু করার নেই। এইখানে এখনো আছে, আর উপরে আরও আছে সব, উপরে যাওয়া যায়। অনেকটা জায়গা জুড়ে এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে এরা, কিন্তু যেখানেই ছড়িয়ে ছিটিয়ে থাকুক না কেন একটা গ্রুপ করে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই যেমন এরকম একটা গ্রুপে এরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আবার অন্য জায়গায় একটা গ্রুপ আছে, এরকম ব্যাপার। ওই দূরে একটা দাঁড়িয়ে আছে। এখানে খড়ের গাদা করা আছে, এরা এখানে এসে খড় খায়। এই যে এটা এখানে বসে আছে, বাকিগুলো ওখানে খাচ্ছে। এই চোখ মারছে। ওই সামনের যে বোর্ডটা আছে ওখানে সমস্ত কোন কোন হরিণ আছে তাদের ডেসক্রিপশন লেখা আছে, কিন্তু কিছু করার নেই, সব ড্যানিশে লেখা ডেসক্রিপশন। আমি ভেবেছিলাম ইংলিশে লেখা আছে। এইগুলো বোধহয় এখানে যে পাখিগুলো পাওয়া যায় সেগুলো। এইদিকে হচ্ছে হরিণ। ওখানে ছিলাম, ওখান থেকে উঠে এই অবধি এসছি। এখানটা এইরকম। এবার এই দিকটা যাব, আবার এই দিকেও রাস্তা আছে, এই দিকেও যেতে পারি। দেখি এদিকে যাব। এইখানে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এখানে ফেন্সিং করা আছে যাতে হরিণরা বাইরে না চলে যায়, প্লাস মানুষরাও। বর্ডার এরিয়া আর কি। তারপর থেকে পুরোটাই জঙ্গল। একটা সাইড পুরো ঘুরে আবার যেখান থেকে শুরু করেছিলাম, এই যে এখান দিয়ে ঢুকেছিলাম, এখানে চলে এসেছি। তবে
যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যতটা বড় ভেবেছিলাম ততটাও নয়, তবে হ্যাঁ এমনও নয় যে একদম ছোট। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে অনেকের এটা ভুল ধারণা যে এই জায়গাটা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। টেকনিক্যালি এটার কোনো ক্লোজিং টাইম নেই, কিন্তু সাজেস্ট করা হয় লোকজনকে, মানে রেকমেন্ড করা হয় অ্যাকচুয়ালি, যে সন্ধে হয়ে গেলে আর ভেতরে না যেতে। তার কারণ হয়তো শুয়োর ফুয়োর কিছু আছে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। কারণ আমি দেখলাম কিছু বোর্ডিংয়ে, আমি ওটা ড্যানিশ লেখা ছিল, পড়তে পারিনি। সারাদিন ধরে হরিণগুলোকে মানুষ এন্টারটেনমেন্ট পারপাস ইয়ে করে, ট্রিট করে, গাজর খাওয়ায়, দৌড়ায়, ভাগায়, এই করে, মজা করে। তো সন্ধ্যের পর তারা একটু রেস্ট নেয়, তো রেকমেন্ড করা হয় সন্ধ্যের পর না যেতে, যাতে ওরা একটু রেস্ট নিতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো টেকনিক্যালি কোনো ক্লোজিং টাইম নেই, তবে রাত্রিবেলা কেউ আসে না। রাত্রিবেলা মানে সন্ধে হয়ে গেলে, আলো, সূর্য ডুবে গেলে বেসিক্যালি, তারপরে অত কেউ আসে না। কিন্তু যতক্ষণ সূর্য আছে আরামসে এখানে লোকজন ঘোরাফেরা করে অ্যান্ড এনজয় করে, জগিং করে, হাঁটাচলা করে। এখন আমরা মার্সেলিসবার্গ ক্যাসেলের দিকে যাচ্ছি। তো আমি জানি না ওটা খোলা থাকবে কিনা এখন, বা কী অবস্থা, স্টিল একবার ট্রাই করি। যাচ্ছি যখন, টাইমও আছে। এইটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, পুরো 1.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে এখান থেকে, 20 মিনিট হাঁটা। হারিয়ে গেলে জানি না কী হবে, হারিয়ে গেলে ফিরে আসবে, হারাবে না। এখানে সব দিকেই রাস্তা করে রেখে দিয়েছে বেরোনোর, হারানোর কোনো চান্স নেই। যে কিচ্ছু চায় না রাস্তাঘাট, গুগল ম্যাপস ইউজ করতে যায় না, সেও ঠিক খুঁজে খুঁজে বের করে নেবে, এমনই রাস্তাঘাট। তো এরকম জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, অ্যান্ড 20 মিনিট পর দেখি খুঁজে পাই কিনা ক্যাসেলটা। খুঁজে নিশ্চয়ই পাবো, কিন্তু খোলা থাকে কিনা এবং কি আছে না আছে ভেতরে। এরকম একটা রাস্তা, এই রাস্তাগুলো দিয়ে যেতে কিন্তু হেভি লাগে। এরকম ছোটোখাটো আবার রাস্তা করে দিয়েছে, যেগুলো ডিরেক্ট গিয়ে, এই রাস্তাটাও ডিরেক্ট গিয়ে যেমন মেন রোডে মিশবে। আমি ড্যাম শিওর, আমি যদিও কোনো দিন যাইনি, কিন্তু এখানকার রাস্তাঘাটে যেরকম স্ট্রাকচার তাই হবে। একটা কথা বলে রাখি, এই যে মার্সেলিসবার্গ ক্যাসেলে যাচ্ছি, এটাই আজকে আমাদের লাস্ট প্লেস। তারপর আমরা ভিডিওটা এন্ড করে দেবো। এই সাইডে এই 3টেই দেখার জায়গা আজকে আমরা কমপ্লিট করছি। আর আমি জানি না এই সাইডে আর কিছু দেখার জায়গা আছে কিনা, এই 3টে ছাড়া। বিচেস আরও আছে, এই সেম রকম বিচ আবার ইস্কপের দিকেও আছে, সেটা হয়তো একদিন গিয়ে দেখিয়ে দেবো। পিছনে আমার জঙ্গল, আর এইখানে জঙ্গলের মধ্যে কারা ঘর বানিয়ে রেখে দিয়েছে। এটা কিন্তু একদম শান্তিপূর্ণ জায়গা। সন্ধে হবে, পুরো অন্ধকার নেমে যাবে। বাঁয়ে তরফ সরি, ওই তো একদম মানে শান্তিপূর্ণ এরিয়া এখানে। হ্যাঁ, ঘরটা দেখো চারপাশের মধ্যে, এলাহি ব্যাপার, প্রচুর বড় লোক। আর এরিয়াটা দেখছো, এইখানে সামনে গার্ডেন, তার পিছনে এইখানে সি সাইড, আলাদাই। মানে জানলা থেকে এরকম সকালবেলা ভোরবেলা কফি নিয়ে, চা নিয়ে বেরোবে, আর সামনে সমুদ্র, এরকম খোলা বাগান, ওফ, আলাদাই জিনিস। এরকম জায়গায় একটা বাড়ি করে রেখে দেবো কোনো একদিন, যেদিন প্রচুর বড়লোক হয়ে যাব, যদি হইতে পারি। তো আমার পিছনে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মার্সেলিসবার্গ ক্যাসেল। আর আমরা এর ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছি, কারণ ভেতরটা বন্ধ। আমরা যখন এসছি ওই দিক দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে, ওখানেও রাস্তাটা লক করা ছিল। অ্যান্ড রাস্তাটা অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর। দেখো পিছনে এরকম অদ্ভুত গাছের কাটিং, মানে গাছের কাটিং নয়, এটা এরকমই কি গাছ কে জানে। এই পিছন দিয়ে এই রাস্তাটা দিয়ে হাঁটতে হেভি লাগে। এটা রয়্যাল ফ্যামিলির আন্ডারে, এখানে রয়্যাল ফ্যামিলি যারা আছে তারা সামারে এসে থাকে। অ্যান্ড হ্যাক কাম্পমান এই আর্কিটেক্ট। অ্যাকচুয়ালি হ্যাক কাম্পমানের নাম আমি শুনেছি এর আগেও, কারণ এখানে একটা রাস্তা আছে হ্যাক কাম্পমানের নামে, হ্যাক কাম্পমান প্লাজ, যেখানে ডান্সকে ব্যাংকটা আছে। তো তিনি বোধহয় একজন আর্কিটেক্ট ছিলেন, আমি এটা জানতাম না, আমি গুগল দেখে বলছি। তো তিনি আর কি এই বিল্ডিংটা ডিজাইন করেছেন। রিসেন্টলি রাজা এখানকার চেঞ্জ হয়েছে, আগে রানী ছিলেন, মার্গারেট টু সামথিং কিছু একটা, মার্গারেট টু আই গেস, এবং এখন রাজা হয়েছে, তার ছেলে আর কি টেক ওভার করেছে। তো তারা আসে এখানে এনজয় করে। আর একটা বিষয় যেটা গুগল থেকে আমি জানতে পারলাম, এখানেও নাকি চেঞ্জিং অফ গার্ডস যে সেরিমনিটা সেটা হয়, যেটা যদি মনে থাকে রাজার বাড়ি যেটা অস্ত্রতে ছিল সেখানে হতো, হয়েছিল, আমি দেখিয়েছিলাম। এখানে একটা পার্ক আছে, এই যে পার্কটা আমরা এখন একটু চিল মারছি। অ্যান্ড এই পার্কটা অনেকটা বিস্তীর্ণ, পুরো অনেক দূর অবধি যাচ্ছে, একদম ওই দূর অবধি চলে গেছে অনেকটা। এখানে লোকে ওয়াকিং করে বেড়াচ্ছে। আর ওইদিকে একটা চিলড্রেন্স পার্ক মতো আছে, ছোট, হ্যাঁ দেখা যাচ্ছে না অবভিয়াসলি, চিলড্রেন্স পার্ক মতো আছে, সেখানে বাচ্চারা খেলছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। অ্যাজ এক্সপেক্টেড আমি মার্সেলিসবার্গ ক্যাসেলের
সামনে যে ফ্রন্ট গেটটা সেটা অবধি গেছিলাম। এখন এই প্রেজেন্ট মোমেন্টে বন্ধ। গার্ডের সাথে কথা বললাম, গার্ডটা সেই একদম সেই অসলোতে যেরকম দিয়েছে ওরকম এইভাবে দাঁড়িয়ে আছে। আরে আমি বললাম হাই, কীরকম একটা এরকম করে উঠলো, আমি ভয় পেয়ে গেছি। বলে কি মারতে আসবে নাকি রে ভাই? বন্দুক ছিল এরকম হাতে নিয়ে করে উঠলো একটা। হ্যাঁ হোয়াট দ্য ফাক ভাই, এই তো ঘাবড়ে গেছি। এখন বন্ধ কিন্তু খুলবে। ও বললো পাশে ডেট লেখা আছে, আমি ডেটটা দেখেছি 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর অবধি খোলা থাকবে। টাইমিংটা বোধহয় 8টা থেকে 15টা, মানে 3টে অবধি দেখলাম, দুপুর 3টে অবধি। তো আমি ওই টাইমে একবার এটা ভিজিট করার চেষ্টা করব। অবশ্যই আমার ইচ্ছা আছে করার। আর উইন্টারের টাইমেও একটা টাইম আছে যখন খোলা থাকে, এবং সেটা রয়্যাল ফ্যামিলি এখানে থাকেও, সেই টাইমে ভিজিট করা যায়। এই যে পার্কের মধ্যে আমরা একটু ঘোরাফেরা করি, এখানে আরও ওপেন জিম করা আছে। নরেন্দ্র কোথাও একটা চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যেটা আমি বলেছিলাম। তার কারণ হচ্ছে বাড়ি যাওয়ার ভিডিও দেখিয়ে তো কোনো লাভ নেই। বাস আবার সেই সেম বাস, সেম রাস্তা, একই যে রাস্তায় এসেছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও চারপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে। সাবস্ক্রাইব করে যাও অবশ্যই যাওয়ার সময়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা, টেক কেয়ার।